দর্শক আমন্ত্রণ ইভেলি সৌজন্যে আপনারা দেখছেন বিচ সংলাপ, আমাদের নিয়মিত আয়োজন এটি। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক আপনারা জানেন যে গত কয়েক মাস কিন্তু টানা অর্থনীতি একটি অন্ধকারের সময় গেল। এই কোভিডের ইস্যু করে সারা পৃথিবীব্যাপী কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকটা স্থবিরতা নেমে আসে। তবে সেই ধাক্কা থেকে কিন্তু কয়েক মাস পরে আবার ঠিকই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ে কিন্তু রেকর্ড পরিমাণ রেমিটেন্স, রিজার্ভ কিংবা শেয়ার বাজারের উত্থান এগুলো কিন্তু নতুন করে আশার সঞ্চার করছে দেশের অর্থনীতির সাথে যারা জড়িত তাদেরকে। তো সেই সব বিষয় নিয়ে আজকে আমাদের বিচ সংলাপে আমরা কথা বলতে চাই। গতি ফিরছে অর্থনীতি এই টপিকে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শামসুল আলম, তিনি সদস্য সিনিয়র সচিব পরিকল্পনা কমিশন, এবং আমাদের সাথে একজন ব্যবসায়ী নেতা যুক্ত হবেন এরই মধ্যে একে আজাদ, তিনি সাবেক সভাপতি এফবিসিসিআই। আমরা অতিথিদের কাছে এই বিষয়ে কথা বলতে যাব এবং এই যে উত্থান হচ্ছে অর্থনীতির, এটি কী করে ধরে রাখা যায়, সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, এই সব বিষয়ে আমরা শুনতে চাই। তবে তার আগে হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসবো। দর্শক, রেকর্ড রিজার্ভ, রেমিটেন্স, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রপ্তানি, টানা পতন থেকে পুঁজিবাজারের উত্থান, সব মিলে আবারও চাঙা হওয়ার পথে বাংলাদেশের অর্থনীতি। করোনার প্রভাবে টানা কয়েক মাসের অন্ধকার থেকে এ যেন আলোতে ফেরার ইঙ্গিত। বিশেষজ্ঞরা বলছেন সময় এখন বিনিয়োগ খরা কাটিয়ে কর্মসংস্থান বাড়ানোর। তা করতে পারলেই টেকসই হবে অর্থনীতির অগ্রযাত্রা। দেখে আসবো রিপোর্টটি। এ ছবি গেল মার্চ এপ্রিল মাসের। এক অজানা ভাইরাসের সাথে যখন লড়াই করছে বিশ্ববাসী, তখন বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের সংগ্রামটা পেটের ক্ষুধা নিবারণের। অঘোষিত এক লকডাউনে নিজেদের কর্মস্থল বন্ধ থাকায় খাবারের সন্ধানে রাজপথে নেমে আসতে বাধ্য হয় নিম্ন আয়ের মানুষ। অবশ্য সে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি। কারখানা খুলে দেওয়ার পর বাড়তে শুরু করে পোশাক রপ্তানি, এতে স্বস্তি ফিরতে শুরু করে ব্যবসায়ীদের। জুলাই শেষে অর্থনীতিতে একসাথে আসে বেশ কয়েকটি সুখবর। এ মাসে মোট রপ্তানি হয়েছে $391 কোটি, যা এপ্রিলে ছিল মাত্র $36 কোটি। শুধু তাই নয়, জুলাইয়ে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছে $260 কোটি, যা বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে সবচেয়ে বেশি। এপ্রিলে যা ছিল $108 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও প্রথমবারের মতো স্পর্শ করেছে 37 বিলিয়নের ঘর, এপ্রিলে যা ছিল 33 বিলিয়ন। দেশের পুঁজিবাজারেও এক মাসের ব্যবধানে সূচক বেড়েছে 370 পয়েন্ট। জনসম্পৃক্ততা, মানুষ তার কাজে ফেরার জায়গা থেকে যতটুকু সক্রিয় হচ্ছে, আমার ধারণা যে সোজা হিসেবে যে অর্থনীতিও ঠিক ততটুকুই বেগবান হচ্ছে। এই ভাইরাসটাকে যদি আমরা নিয়ন্ত্রণে না আসতে পারি, তাহলে হয়তো অর্থনীতি ওই মার্চ এপ্রিলের তুলনায় বেটার করবে এই সবকিছু খুলে দেওয়ার কারণে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওটা থেমে যাবে। ঠিক আগের পর্যায়ে ফিরে যাওয়া এবং প্রবৃদ্ধির ধারাবাহিকতা, বিনিয়োগের যে একটা স্থবিরতা ছিল করোনার আগে, সেটা কাটিয়ে ওঠা, সেগুলো কঠিন হয়ে পড়বে। এসব অর্জন ধরে রাখার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যাংকিং খাতে যাতে ঋণের প্রবাহ যাতে বজায় রাখে, ব্যক্তি খাতে যাতে ঋণের প্রবাহ বজায় রাখে, সেই বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণ করা দরকার। এবং তৃতীয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে স্বল্প সুদে এবং শিথিল শর্তে ঋণের ব্যবস্থা করা, যাতে করে মানুষ বিভিন্ন স্বনিয়োজিত কাজের মাধ্যমে উৎপাদনশীল কাজে নিয়োজিত হতে পারে। এছাড়া গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষকদের পাশে থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আলোচনায় ফিরতে চাই। যে বিষয়ে কথা বলছিলাম, অর্থনীতির গতি ফিরছে। আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন ডক্টর শামসুল আলম, তার কাছে আমরা যেতে চাই। জনাব শামসুল আলম, শুনছেন নিশ্চয়ই আপনি আমাকে? আমরা দেখতে পাচ্ছি যে জুলাই মাসে বেশ কয়েকটি সূচক, যেগুলো প্রধান সূচক, সবগুলোতেই আসলে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে এবং সবচেয়ে আশার কথা হচ্ছে রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 14% বেশি হয়েছে জুলাই মাসে। এই বিষয়গুলো আসলে করোনা থেকে উত্থানের ইঙ্গিত কিনা, বা একবারে সবগুলো কারখানা খুলে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে এই অগ্রযাত্রাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জনাব আলম, শুনতে পাচ্ছেন? জনাব আলম, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? বলুন, আমি আসলে পরিষ্কার শুনতে পাচ্ছি না। একটু আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, এবং আপনি এইসব হিসেবের সাথে সরকারের একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন, তো আমরা দেখতে পাচ্ছি গত কয়েকটি মাসের যেই পতন ছিল এই অর্থনীতিতে, সেটি একেবারে উত্থানের পথে আমরা দেখতে, জুলাইয়ের বেশ কয়েকটি সূচক সে ইঙ্গিত দিচ্ছে। এটিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমি খুব ভাঙ্গা শুনেছি, পরিষ্কার শুনতে পাইনি, কিন্তু আপনার রিপোর্টিংটা আমি দেখেছি।
এবং তার সঙ্গে আমি পুরো একমত। সেটি হলো এই অর্থনীতি যেভাবে ধাক্কা খেয়েছিল আমাদের, বিশেষ করে দ্বিতীয় কোয়ার্টারে 2020-এর, মানে আমাদের জুন থেকে, আমাদের যেটা এপ্রিল মে জুন, এই কোয়ার্টারটাতে এসে আমরা কিছুটা ধাক্কা খেয়েছি, কারণ প্রায় 60-62 দিন আমাদের অফিস গুলো লকডাউনের মধ্যে চলে যায়, আপনি জানেন সেটা, এবং বাজার কার্যক্রম কিছুটা শিথিল হয়ে পড়ে। বাট দ্রুতই আবার সেটা কাটিয়ে উঠে আমরা আমার বাজারকে কিছুটা উন্মুক্ত করেছি, অর্থনৈতিক কার্যক্রম চালু হয়েছে, যেটা আমরা বলেছি আগেও যে এটা একটা মানবিক লকডাউন আমরা অনুসরণ করেছি। সেটা হলো স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সুরক্ষা, সংক্রমণ নিরোধের সর্বপ্রচেষ্টা রেখেও বাজার ব্যবস্থা যেন চালু থাকে, যেখানে আমাদের কৃষি ব্যবস্থাটা মোটামুটি ভাবে ভালোভাবে কার্যক্রম করতে পেরেছে। পণ্য চলাচল শহরগুলোতে বন্ধ হয়নি, যে কারণে সকল পণ্যের সরবরাহ শহরগুলোতে ছিল। তো তারপরে একটা আশঙ্কা ছিল বিশ্বব্যাপী, এটা আপনারা জানেন, সব দেশে এটি বিশ্ব ব্যাংক বা IMF প্রক্ষেপণ করেছে যে উন্নত দেশগুলোতে গড়ে 6.5% কন্ট্রাকশন হবে, মানে কমে যাবে জিডিপি প্রবৃদ্ধি। এবং তারা বলেছে শুধু অ্যাডভান্স ইকোনমির মধ্যে তো আছে আপনি জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, জাপান, ইউনাইটেড কিংডম, কানাডা, এই সবগুলোতেই 6-7-8% এবছর অর্থনীতি জিডিপি কমে যাবে। আর উন্নয়নশীল দেশগুলোতে তো বলা হয়েছে, লো ইনকাম ডেভেলপিং কান্ট্রিগুলোতে প্রায় সেখানে নেগেটিভ হবে না, গ্রোথ হবে প্রায় 4% কাছাকাছি। আর ইমার্জিং যেগুলো ডেভেলপিং ইকোনমি এশিয়ার মধ্যে, সেগুলো বলা হয়েছে 1% গ্রোথ হবে। বিশেষ করে চায়নার গ্রোথ হবে 1.2%, ভারতের বলা হয়েছে 1.9%। সেদিক থেকে আমাদের প্রক্ষেপণ ছিল যে আমাদের অর্থনীতি কমে গিয়ে 5.2% হবে এই 19-20 আমাদের অর্থ বছরে। তো সেটি এখন একটা হিসেবে দেখা যাচ্ছে আমাদের ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টসের পরিকল্পনা মন্ত্রণালয়ের এবছর 5.24% প্রবৃদ্ধি হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক যে প্রক্ষেপণগুলো বিশ্ব ব্যাংক, IMF করেছিল অত্যন্ত নেতিবাচক, সেটি কিন্তু ঘটছে না। এটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে অর্থনীতি অনেকগুলো সূচক, যেটি আপনি উল্লেখ করেছেন, যে আমাদের রিজার্ভ অবিস্মরণীয়ভাবে বেড়ে গেছে। এর আগে $25 বিলিয়ন কখনো হয়, আমাদের রেমিটেন্স $6 বিলিয়ন আপনি জানেন, এটাও এই করোনাকালীন সময়। আমাদের তাই রপ্তানি এই জুলাইতে যেটা বেড়েছে, গত জুলাই থেকে প্রায় 23-24% রপ্তানি বেড়ে গিয়েছে। তো এগুলো প্রমাণ বা এগুলো আমাদের ইঙ্গিত দেয় অর্থনীতি যতটা ধাক্কা খাওয়ার কথা ছিল ততটা আমরা খাইনি, আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। কেননা অর্থনৈতিক কার্যক্রমগুলোকে অনেক ঝুঁকি সত্ত্বেও আমরা চালিয়ে যেতে চেষ্টা করেছি। প্রথম দিকেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, অর্থনীতির জন্য পুনর্বাসন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একেবারে পর্যায়ের কৃষক, কৃষি উদ্যোক্তা, ক্ষুদ্র, মিডিয়াম, লার্জ, সকল আমাদের যে অর্থনৈতিক যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য সকল প্রকার খাতের জন্য আমরা জানি যে উৎসাহমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যেটি আমাদের 3.7%। সেগুলো ক্রমান্বয়ে কার্যকর করা হচ্ছে, আর জোরদার করা হচ্ছে। তো এই বিষয়ে যেটা চাচ্ছি আমি, যে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। এর আরেকটি কারণ হলো আমাদের করোনার, আপনাদেরকে আমার একটা লেখায় দেখিয়েছি আমি বণিক বার্তায়, যে আমাদের জুলাই পর্যন্ত হার কমে যাচ্ছে। এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, আমরা বলেছি মৃত্যু হারও কমে যাচ্ছে। অর্থাৎ যে তীব্রতা আমরা প্রত্যাশা করেছিল অনেকেই, যে আমাদের ঘন জনবহুল দেশ, কাজে অনেক বেশি সংক্রমণ করবে। একটি আশ্চর্য বিষয়, এবং এটা বোধহয় আল্লাহর রহমত, সেটি হলো হার্ড ইমিউনিটিতে আমরা চলে গেলেও বাস্তবত আমাদের কিন্তু সেরকম সংক্রমণ হয়নি। সেটা আমরা সকলেই জানি, আমরা বস্তি এলাকার সংক্রমণের খবর জানি, আমরা গ্রামাঞ্চলের সংক্রমণের কথা জানি, যদিও ঢাকা, চট্টগ্রাম বা কয়েকটি শহরে অবশ্যই সংক্রমণ বেশি। তো সেই তুলনায় সংক্রমণের যে আঘাত, সেটি অর্থনীতিতে প্রভাব পড়বে। তবে যেভাবে প্রত্যাশা করা হয়েছিল, আশঙ্কা করা হয়েছিল, বিশেষ আমাদের যারা প্রক্ষেপণ করেছিলেন অর্থনীতিবিদগণ,
যে প্রায় 5 মিলিয়ন লোক মারা যেতে পারে বাংলাদেশে কোভিড যদি আমরা হার্ড ইমিউনিটি চলে যাই, সেটি কিন্তু একেবারেই অবাস্তব প্রমাণিত হয়েছে। তো যেটা আমি বলতে চাই, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং এখন যেহেতু অর্থনৈতিক কার্যক্রম প্রায় সম্পূর্ণই আমাদের চালু হয়ে যাচ্ছে, অত 2-1% বাকি আছে, সেগুলো পূর্ণ উদ্যমে চলবে। আমি আশা করি অগাস্ট থেকেই চালু হয়ে যাবে সেগুলো। তাতে অর্থনীতি দ্রুত আমাদের এগোবে, যদিও সংক্রমণ থাকবে এই বছর শেষ অবধি পর্যন্ত, এটা আমাদের যারা রোগ বিশেষজ্ঞ তারা এটা বলছেন। তার সত্ত্বেও আমাদের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াবে এবং দাঁড়িয়েছে, তার প্রমাণ আপনি রিপোর্টে দেখিয়েছেন আর আমিও আপনাদেরকে বললাম। কারণ আমাদের কৃষি হারভেস্ট ভালো হয়েছে, ফলাফল ভালো হয়েছে, যদিও বন্যা হচ্ছে, কিছুটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কোভিডের ক্ষতিগ্রস্ত, বন্যার ক্ষতিগ্রস্ত, আমফানের ক্ষতিগ্রস্ত, এত সত্ত্বেও কৃষিখাত কিন্তু মোটামুটি উৎপাদন ব্যবস্থাটা অক্ষুণ্ণ রাখতে ভালো রেখেছে। তার মানে কৃষিখাত প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আসলে কৃষি। মাঠের যে কৃষকটি কাজ করে তার অবদান কতটা অর্থনীতিতে। জনাব শামসুল আলম, আপনি যেমনটি বলছিলেন যে 5.24% এটি বিবিএস এর প্রাথমিক হিসেবে আমরা দেখেছি, আজকেও বিভিন্ন গণমাধ্যমে এটি নিয়ে সংবাদ হয়েছে। তবে সেই বিষয়ে এবং আর কি করে আসলে এই অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখা যায়, বিশেষ করে মহামারীর পরবর্তীতে অনেক দেশেই আমরা এর আগে দেখেছি যে অর্থনীতি খুব ভালোভাবে দাঁড়িয়ে যায়, তো সেটি আমাদের দেশে হতে যাচ্ছে কিনা সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের সাথে আরেকজন অতিথিও যুক্ত হবেন, তবে আমাদের একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন ইভ্যালির সৌজন্যে বীজ সংলাপ অনুষ্ঠান। আমরা একটি ছোট্ট বিরতির বাধা পেরিয়ে আবার ফিরছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইভ্যালির সৌজন্যে আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, আসলে সুসংবাদ সবারই ভালো লাগে। আমরা যেমনটি দেখলাম যে জুলাই মাসে বেশ কয়েকটি অর্থনীতির সূচক ইতিবাচক, এবং এই এক মাসে বিদেশ থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $260 কোটি, যেটি ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ। এবং আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে 2001-02 অর্থ বছরে পুরো অর্থ বছরের চেয়েই কিন্তু এই মাসে রেমিটেন্স এসছে বেশি। অর্থাৎ 19 বছর আগে এক বছরে যেই পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, এক মাসেই তার চেয়ে বেশি পাঠিয়েছে। তো এই সমস্ত সুখবরগুলো নিয়ে অর্থনীতির এই অগ্রযাত্রাকে কী করে ধরে রাখা যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সাবেক সভাপতি FBCCI জনাব AK আজাদ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন AK আজাদ আপনি আমাকে? যোগাযোগ থাকতে হবে, শুনতে হবে। আপনি বিরতিতে যাবার আগে আমরা যেমনটি আলোচনা করছিলাম, আসলে জনাব শামসুল আলম তিনি বাংলাদেশের অর্থনীতি অগ্রগতি সম্বন্ধে নানান কথা বলছিলেন। জনাব আজাদ শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? জনাব আজাদ শুনতে পাচ্ছেন? এইসব নিয়ে ব্যস্ত থাকলে জনাব আজাদ, আমরা বিরতিতে যাবার আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে রপ্তানিও বেশ ভালো হয়েছে জুলাই মাসে, তবে সেটি ধরে রাখার জন্য আসলে এখন কি করণীয়? সেই কি দোয়া করবেন, ঝুঁকি ওই দেশের স্বার্থে এখন এক্স্যাক্টলি করা যাবে। জীবনের এই পর্যায়ে এসে পেশার জীবনে অনেক আসলে খুব চতুর লোকেরা বলতো না, আমি আর্টিফিশিয়াল বোকা বলি, এই জন্য হ্যাঁ দেশের জন্য এটা প্রয়োজন বলতো। জনাব ডক্টর শামসুল আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি চাচ্ছি যে আমি ফেভারে যে এটা কমিয়ে জনাব আজাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অতিথিরা আমাদের শুনতে পাচ্ছে বলে মনে হচ্ছে না। যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, অর্থনীতি বেগবান হচ্ছে। জুলাই মাসের বেশ কয়েকটি সূচকেই কিন্তু আমরা দেখেছি আসলে বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক হচ্ছে, এবং যেটি আসলে করোনার ধাক্কা পরবর্তী সময়ে এই ঘুরে দাঁড়ানোকে আসলে সব মহলই ইতিবাচক বলছেন। দর্শক, আমরা আসলে আরেকটি বিরতি নিতে চাই এই মুহূর্তে। বিরতি থেকে ফিরে এই বিষয়ে আমরা আরও কথা বলবো। আপনারা দেখছেন ইভ্যালির সৌজন্যে বীজ সংলাপ। আমরা আসছি বিরতির পরে, আপনারা সাথেই থাকুন আমাদের।
দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে বীজ সংলাপ, আমাদের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। যেমনটি বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যান্ত্রিক ত্রুটির কারণে দর্শক আজকে আমরা দুঃখিত আপনাদের কাছে যে আমরা সংযোগে দ্বিতীয় বিরতিতে আমরা পাচ্ছিলাম না অতিথিদেরকে। আমরা এখন যেতে চাই, আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব এ কে আজাদ, তিনি সাবেক সভাপতি FBCCI, তাকে আমরা পেয়েছি। জনাব আজাদ, আমরা দেখলাম যে জুলাইয়ে রপ্তানি হয়েছে $391 কোটি, যেটি লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 14% বেশি। তো জুলাইয়ে আসলে এত বেশি রপ্তানি, এর আগের মাসও আমরা দেখেছিলাম রপ্তানি ইতিবাচক ধারায় ফেরা শুরু করেছে। তো এটি কি আসলে কারখানা খুলে দেওয়ার ফলে, নাকি আসলে কি কারণে রয়েছে, এবং এটি ধরে রাখার জন্য কি করণীয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের মার্চের শেষের দিক থেকে যখন লকডাউন শুরু হয়, আমাদের এপ্রিল মাসে কোনো রপ্তানি হয়নি, হার্ডলি কয়েক মিলিয়ন ডলার হয়েছে, কয়েকশো মিলিয়ন ডলার, কিন্তু মেতেও কম হয়েছে, জুনে একটু বেড়েছে, এবং জুলাইতে আপনি দেখছেন এই পিছনের কিউমিউলেটিভ যে আমাদের অর্ডারগুলো যেগুলো ক্যান্সেল হয়ে গেছিল মার্চ এপ্রিলে, সেই অর্ডারগুলো কাস্টমাররা আবার নেওয়া শুরু করেছে। বিশেষ করে আমাদের মেইনলি মার্কেট হচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা এবং চায়নায় কিছু যায়, জাপান। দিস ইজ দ্য কান্ট্রি। এইসব দেশে লকডাউন হওয়ার কারণে সমস্ত অর্ডারগুলো $3 বিলিয়ন অর্ডার আমাদের ক্যান্সেল হয়ে গেছিল। তবে ক্যান্সেল ছিল। তবে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে কিন্তু আজকে আমরা আবার এই জায়গায় আসতে পেরেছি, কারণ উনি দুটো সিদ্ধান্ত খুব কারেক্টলি নিয়েছিলেন। এক হচ্ছে কি যে উনি কারখানাগুলো রপ্তানিমুখী পোশাক শিল্পকে লকডাউনের বাইরে রেখেছিলেন। এক মাস লকডাউনের পরে সেকেন্ড যে কন্টিনিউ করেছে, সেখান থেকে উনি বলছেন যে রপ্তানিমুখী পোশাক শিল্প বা অন্যান্য রপ্তানি শিল্পগুলো এর আওতাধীন থাকবে না। এক। দুই, উনি স্টিমুলাস প্যাকেজ দিয়েছেন, যেটা 2% সার্ভিস চার্জে। এই দুইটা সাপোর্ট আমাদের কাজে লেগেছে। কাস্টমারদেরকে আমরা কনভিন্স করতে পেরেছি, তোমরা যদি অর্ডারটা আবার প্লেস করো, আমরা টাইমলি অর্ডারগুলো তোমাদেরকে বানিয়ে পাঠাতে পারবো। দুই, আমাদের যাদের রপ্তানি করতে পারিনি, ক্যান্সেল হয়ে গেছিল, কারখানার বেতন দেওয়ার মতো সামর্থ্য ছিল না, তখন এই স্টিমুলাস প্যাকেজ আমাদেরকে সাংঘাতিকভাবে উপকৃত করেছে। আমরা সেই টাকা নিয়ে আমরা কিন্তু বেতন দিতে পেরেছি। তবে এই বেতন কিন্তু আমরা সবাই পাইনি। কিছু লোক যাদের ব্যাংক এবং ব্যাংকের সাথে এবং ঋণ গ্রহীতার সাথে সম্পর্কটা উন্নত, তারাই শুধু এই সামর্থ্য পেয়েছি, কিন্তু ছোট অনেকেই এটা আওতাভুক্ত ছিল না। তবে এই আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের একটা রেপুটেশন গ্রো হওয়ার কারণে আমাদের নভেম্বর পর্যন্ত আমরা অলমোস্ট সবাই আবার কাজ করতে পারবো। অ্যারাউন্ড 70% বুকিং আমাদের হয়ে গেছে। তবে যদি ভ্যাকসিন চলে আসে, আমি মনে করি আবার আমরা আগের জায়গায় চলে যাব। 2021টা আমাদের একটা ভালো জায়গায়, আমরা গ্রোথের জায়গায় চলে যেতে পারবো কম্পেয়ার টু 2019 যে আমরা রপ্তানি করেছিলাম $37 বিলিয়ন, এটা কিন্তু আমরা সেখান থেকে আরো বেড়ে যেতে পারি, এটা আমাদের। তবে এই ব্যাপারে আমি আগেও বলছি, আবার রিপিট করতে চাই, যে সরকারের একটা দূরদর্শিতা, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদেরকে উপকৃত করেছে। জনাব আজাদ, ধন্যবাদ। আপনি খুবই সুন্দর করে বলছিলেন। আপনি একটা বিষয় বলবেন যে এখন তো ব্যবসা বাণিজ্যের গতি আরও ফেরাতে বা এটা ধরে রাখতে আপনাদের আসলে টাকা দরকার, অর্থ দরকার। সেই ক্ষেত্রে ব্যাংকগুলো থেকে আপনারা প্রধানমন্ত্রী ঘোষিত যে প্রণোদনা প্যাকেজ, সেটি দাবি করছেন। ব্যাংকগুলো নানা রকমের গড়িমসির আমরা অভিযোগ পাচ্ছি। সবশেষ কি পরিস্থিতি আসলে? এখানে দেখুন, ব্যাংক কিন্তু তেলের মাথায় তেল দেয়। ব্যাংক কখনো কোনো রিস্কে যাবে না। রিস্কে যেতে পারে সরকার, পলিটিক্যাল সিদ্ধান্ত। যেখানে যে স্টিমুলাস প্যাকেজ যেটা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, 6,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, এটা কিন্তু টোটাল রাজস্ব, তার নিজস্ব টাকা, সরকারের নিজস্ব টাকা। বাকি যে 30,000 কোটি টাকা সরকার দিয়েছে, সেটা কিন্তু টাকাগুলো ব্যাংকের, কিন্তু সরকার 4.5% ইন্টারেস্টটা সরকার দিয়ে দিবে। এইটা হচ্ছে সরকারের সাপোর্ট, কিন্তু টাকাটা ব্যাংকের। এখন ব্যাংক দেখছে যে এই টাকা তো আমি দিলে, যাকে দিলে সে টাকাটা ফেরত পাবে না, তাকে দিচ্ছে না। এখানে যে একটু আগে আমি শামসুল হক ভাইয়ের সাথে অফ দ্য রেকর্ড কথা বলছিলাম, এখানে কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্ত লাগবে। পলিটিক্যাল সিদ্ধান্ত যদি হয় যে ঠিক আছে তুমি লোন দাও, স্মল মিডিয়াম যারা বন্ধ হয়ে আছে, যারা লোন না পেলে আবার তারা কাজে ফিরতে পারবে না, আবার তাদের দোকানপাট খুলতে পারবে না, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবে না, তাদের লোন দেও, না হলে সরকার এগুলো দেখবে। এই সিদ্ধান্ত ছাড়া কিন্তু এই রুট লেভেলে কিন্তু আমাদের লোন পায় নাই তারা, এবং তারা পাবে না। এই জায়গায় রাজনৈতিক সিদ্ধান্তটা খুব জরুরি।
তবে আমরা দেখেছিলাম যে এফবিসিসিআই সহ বিভিন্ন যে ব্যবসায়ীদের সংগঠনগুলো রয়েছে তারা মিলে আসলে ব্যাংকগুলোকে গ্যারান্টি দেয়া বা এই জাতীয় বিষয়গুলোর সাথে কথা বলেছিলেন। এটা শেষ পর্যন্ত তারপরও কি ব্যাংকগুলো আসলে সব ব্যবসায়ীদের যারা ছোট ব্যবসায়ী তাদেরকে লোন দিতে অনীহা প্রকাশ করছে? হ্যাঁ, অবশ্যই ব্যাংক ছোট ব্যবসায়ীরা কেউ কোনো লোন সহায়তা পাচ্ছে না, যাও তাদের লিমিট ছিল সেটা বন্ধ হয়ে গেছে। ব্যাংক এখানে কোনো রকম কোনো সহযোগিতার হাত দিচ্ছে না কোনো ব্যাংকই না, সে তার এখানে মুনাফার দিকে তাকাচ্ছে, এখানে তার ইনভেস্টমেন্ট প্রোটেকশনের কথা ভাবছে, যার জন্য সাধারণ ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীরা কোনো উপকৃত হচ্ছে না। এখানে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি, এখানে যদি সরকারি এটাকে অর্থ মন্ত্রণালয় যদি এটাকে ইন্টারভিন করে তাহলেই সম্ভব। ধন্যবাদ জনাব একে আজাদ। আমরা একটু এই বিষয়ে জনাব শামসুল আলম আপনার কাছে আসতে চাই। যেমনটি আসলে আজাদ সাহেব বলছিলেন যে বিনিয়োগ তাদের প্রয়োজন এবং ব্যাংকগুলো আসলে তাদেরকে ঋণ দিতে নানাভাবে বিশেষ করে ছোটদেরকে অনীহা প্রকাশ করছে। তাহলে আসলে যেটি বারবার বলা হয় যে অর্থনীতিতে প্রাণ ফিরে আনতে হলে সবার আগে দরকার বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো, সেটি কি করে হবে? না, তো আজাদ সাহেব তো একজন কর্মমুখী মানুষ এবং বাস্তব অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছেন। সরকারের আন্তরিকতার মোটেই অভাব নেই, সেই কারণেই অনেকের বলার আগে, অনেকের প্রক্ষেপণ করার আগেই সরকার প্রণোদনা কর্মসূচিগুলো তৈরি করে ফেলেছিলেন, ঘোষণাও করেছেন। তো সেটি বাস্তবায়নের প্রধান উপকরণ মাধ্যম হবে ব্যাংক সিস্টেম, কারণ এই টাকাটা ব্যাংকের মাধ্যমে যেতে হবে। এটা তো কোনো অর্থনীতিক বলেছে এটা লোকাল গভর্নমেন্টের মাধ্যমে হোক, ওটা হতো মারাত্মক। যাদের যে অভিজ্ঞতা নাই সেটা তারা করবে কি করে? ব্যাংকগুলোর মাধ্যমে যেতে হবে গ্রামাঞ্চলে। এখন যেটা আজাদ ভাই বললেন, আমি ওনার সঙ্গে একমত। এখানে আমাদের আরেকটু দৃঢ় ভূমিকা বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং সেক্টর নিতে হবে। বিশেষভাবে আমাদের সরকারি যে ব্যাংকগুলো আছে, বিশেষ করে কৃষি ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলোর শাখা গ্রামাঞ্চলে বেশি, বেসরকারি ব্যাংকগুলোর থেকে, এটা আমরা সকলেই জানি। কাজী প্রথমে তারাই এগিয়ে আসুক, পথ দেখাতে হবে। আর এরা কিন্তু ওই নতুন মানে ব্যবসায়ী নয়, অনেকেই পুরনো, এখন দুর্দশায় পড়ে তারা কিছুটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, শ্রমিক চলে গেছে, বাজার কিছুটা হলো সীমিত ছিল, ব্যাপক চাহিদা, যেহেতু কর্মহীনতা হয়েছিল আমাদের ইনফর্মাল সেক্টরে, কাজে চাহিদার দিক থেকেও তারা প্রথম কিছু একটা ডিপ্রেস চাহিদা বা কম চাহিদা অনুভব করেছে। আমাদের এন্টারপ্রেনিউরস গুলো, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি যেগুলো আমরা বলি, যারা গ্রামান্তরে কাজ করে থাকে, ধরুন বেকারি, ধরুন মিষ্টির দোকান, তো এগুলো তো আসলে খুব ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের। এখন এরা কেউ কিন্তু নতুন নয়, ব্যাংকগুলোকে বুঝতে হবে সরকারি বেসরকারি এটি একটি ভিন্নতর পরিস্থিতি। এটা অনেকটা জাতীয় এই দুর্যোগ, কিন্তু আমরা স্বাধীনতার পরে এত বড় দুর্যোগ আমরা দেখিনি। এটা সরকার বেসরকারি ব্যাংকিং সেক্টরকে সরকার অনেক সুযোগ দিয়েছে। বেসরকারি খাতে এত বিস্তৃতি, এটা সরকারের আন্তরিকতার জন্য হয়েছে। এখন যৌথভাবে মিলিতভাবে এই আন্তরিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক সদিচ্ছা তো অবশ্যই সরকার আছে, তা না হলে এত ঝুঁকি নিয়ে এত বড় প্রণোদনা কর্মসূচি আমরা দেখতে পেতাম না এত দ্রুত। এখন যে বিষয়টি বলবো, সরকারি ব্যাংকগুলো দ্রুত মাঠে নেমে যাওয়া প্রয়োজন, বেসরকারি ব্যাংকগুলোকেও যেতে হবে এবং যেটা করা হয়েছে যাচাই বাছাই করে যত দ্রুত সম্ভব কাস্টমার কাছে তাদের যেতে হবে। যে মাইক্রো ক্রেডিট ল্যান্ডিং ইনস্টিটিউট যেভাবে দেয়, ব্যাংকের কাছে আসে না, কাস্টমার কাছে যায় তারা। এটাই তো আমাদের দেশের মাইক্রো ক্রেডিটের প্রধান বৈশিষ্ট্য এবং জনপ্রিয়তা অর্জন করেছে, তারা কাস্টমার কাছে যায়। আজকে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে কিন্তু কাস্টমারের কাছে যেতে হবে, উদ্যোক্তার কাছে যেতে হবে, ছোট ব্যবসায়ীর কাছে যেতে হবে। এটি একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমাদের যেতে হবে। সেই প্রথাগত আমার ঝুঁকি আছে, টাকাটা ফিরবে না, অবশ্যই ঝুঁকি তো অবশ্যই থাকবে। এখানে সরকারের দিক থেকেও বাংলাদেশ ব্যাংকেও আমি বলবো কিছুটা গ্যারান্টি স্কিম জাতীয় কিছু করা যায় কিনা, একেবারে যারা ব্যর্থ হবেন যৌক্তিক কারণে তাদের জন্য আরো কিছু সহায়তা করে ব্যাংকগুলোকে সেই নিশ্চয়তা দেওয়া যায় কিনা, সেটি হয়তো ভেবে দেখা যেতে পারে। তবে মোট কথা হলো অর্থনীতি কিন্তু চলমান আছে, সক্রিয়তা আছে, এটা আপনারা বলেছেন। আমাদের বিনিয়োগকে বাড়াতে হবে। তো সেই বিনিয়োগ হলো এই এন্টারপ্রেনারদের দিয়ে বাড়াতে হবে। বড় বড় বিনিয়োগকারী তো মাঠে আছেন। আপনার গার্মেন্টসে যখন শ্রমিকরা আসে, দুবার ঈদ পেয়েছে আমরা, এর মধ্যে গেল আসলো, অনেকেই প্রক্ষেপণ করেছিলেন যে এই শ্রমিকদের ডেকে আনা আত্মহত্যার সামিল, এদেরকে মেরে ফেলা হবে, এদের কেন আনা হচ্ছে, এগুলো কিন্তু আমরা শুনেছি। বাস্তবে সরকার যে ঝুঁকিটা নিয়েছে, এবং আমি এই এন্টারপ্রেনারদেরকে ধন্যবাদ এই গার্মেন্টদের, তারা কিন্তু সাহস করেই খুলেছে। আমরা বলেছি স্বাস্থ্য বিধি মেনেই যেন তারা করে, তারা চেষ্টা করেছেন। আজকে আপনি দেখুন, কোন গার্মেন্টসে ব্যাপক কোন সংক্রমণের কথা আমরা শুনিনি। তার মানে তাদের
তাদের ঝুঁকি নেওয়াটা ছিল খুব যৌক্তিক এবং সেটা আমাদের ব্যবসায়ীরা নিয়েছেন। তারা অনেক পরিপক্ক, আজকে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন যে ব্যবসায়ীরা আছেন উদ্যোক্তারা, তারা আমি মনে করি সরকারের সঙ্গে সহযোগিতায় এই পরিস্থিতিতে ক্যাশ ফ্লোটা যেন এই এন্টারপ্রেনারদের কাছে যায় সেটি কিন্তু অবশ্যই জনাব শামসুল আলম, আমরাও সেটি আশা করি ব্যাংকগুলো আসলে আরো আন্তরিক হবে। জনাব একে আজাদ, আপনার কাছে আবার একটু ফিরে আসতে চাই। করোনাকালীন সময় আমরা দেখেছি যে যারা চাকরি করেন তারা অনেকেই চাকরিচ্যুত হয়েছেন, অর্থাৎ কর্মসংস্থানে একটি বড় ভাটা তৈরি হয়েছে এবং রাজধানী ছেড়ে অনেকেই আসলে পরিবার পরিজন নিয়ে তাদের গ্রামের বাড়িতেও চলে গিয়েছে। এই লোকগুলোকে নতুন করে কর্মসংস্থানে নিয়ে আসতে আসলে কি উদ্যোগ নেওয়া যায় এবং আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আপনি খুব কারেক্টলি প্রশ্নটা করেছেন। ঢাকা শহরে যারা বাড়ি ভাড়ার উপরে নির্ভরশীল ছিল, তা অনেক বাড়ি ভাড়া প্রায় অনেকেরই 50% বাড়ি খালি হয়ে গেছে, কারণ তারা চাকরি হারিয়ে ফেলছে। তারা যাদের চাকরি আছে কিন্তু বেতন পাচ্ছে না, কিন্তু বাড়িওয়ালা ওইভাবে প্রপারলি বিহেভ করছে না। বিভিন্ন জায়গা থেকে আপনি দেখবেন ঢাকা শহরে অন্তত 30% বাড়ি খালি, তা এরা কি গ্রামে চলে গেছে। এখন হঠাৎ করে এরা কিন্তু আবার কর্মে ফিরতে পারবে এই ধরনের সম্ভাবনা খুব কম। কারণ আমি যেটা বলছিলাম যে এটা আপনি $3.91 বিলিয়ন যেটা দেখলেন, এটা পিছনের যে অর্ডারগুলো আমাদের ছিল সেইগুলো কারণে আপনারা আমাদের প্রবৃদ্ধি দেখছেন। সামনের মাস থেকে এটা আবার কমে আসবে। নভেম্বর পর্যন্ত আবার স্লো ডাউন হয়ে যাবে রপ্তানিটা। রপ্তানি স্লো ডাউন হবে, তার মূল কারণ যে আমাদের অর্ডারগুলো এখন তো 100% নাই। আমরা 60-70% ক্যাপাসিটি চলছি। এই 60-70% ক্যাপাসিটি নিয়ে 100% লোককে বেতন দেওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব হবে না। যারা বড় ইন্ডাস্ট্রি, যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং, অনলি তারাই সার্ভাইভ করবে। এখানেও কিন্তু স্লোলি ছাঁটাই কিন্তু অব্যাহত থাকবে। এটা ডিসেম্বর পর্যন্ত চলবে। তো এখন আমি মনে করি যেটা শামসুল হক সাহেব উনি কারেক্টলি বলেছেন যে গভর্নমেন্টকে, ব্যাংকগুলোকে এখানে এগিয়ে আসতে হবে। এখানে রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কিন্তু গভর্নমেন্ট ব্যাংকগুলো এগিয়ে আসবে না। এই জায়গায় রুট লেভেলে আমরা দীর্ঘদিন এফবিসিআর পক্ষ থেকে, আমরা বিভিন্ন ব্যবসায়িক সংগঠন থেকে সরকারের কাছে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়কে, বাংলাদেশ ব্যাংকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা যদি ক্ষুদ্রদেরকে এখন সাপোর্ট না করেন তারা কিন্তু টিকবে না। অনেকেই দেখবেন বিভিন্নভাবে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে তারা কিন্তু বিদেশ চলে যেতে পারে। সেই জায়গায় হলে কিন্তু দেশের ক্ষতি, অর্থনীতির ক্ষতি, ব্যাংকগুলো আরো ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারকে যদি এখন রাজনৈতিকভাবে এগিয়ে না আসে তাহলে কিন্তু একটা বড় বিপর্যয়ের সম্মুখীন আমরা হতে পারি, বিশেষ করে ছোটদেরকে নিয়ে। জনাব আজাদ, আপনি যেমনটি বলছিলেন জুলাইয়ের যে রপ্তানি সেটি আসলে প্রকৃত চিত্র নয়, এটি আগের অর্ডারের কথা আপনি বলছিলেন, তার মানে এটা কমে আসবে বলে শঙ্কা করছেন আপনি। কিন্তু আমরা তো আবার বিভিন্ন হিসেবে দেখি যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের একটি দ্বন্দ্ব চলছে, সেটি আবার সে সমস্ত অর্ডারগুলো বাংলাদেশের দিকেও আসতে পারে। সেটি নিয়ে আসার জন্য আপনারা আসলে কি করছেন? এখানে ব্যাপার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার। এক্সিস্টিং যে আমরা কাস্টমারের সাথে প্রতিনিয়ত ডিল করছি, প্রতিদিন আমাদের কথা হচ্ছে, প্রতিদিন আমাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে। যে প্রাইসে আমরা গত বছর কাজ করেছি তার থেকে 10-15% প্রাইস তারা কমিয়ে দিচ্ছে। বড় বড় কাস্টমার ব্যাংকরাপ্ট হয়ে গেছে আমেরিকাতে, যার 4000 স্টোর ছিল সেই স্টোর সে 2000 নিয়ে এসছে। বহু লোক, জেসিপেনের মতো কোম্পানি, 112 ইয়ার্স এর কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এইরকম দেখবেন অহরহ প্রতিনিয়ত ব্যাংকরাপ্ট হচ্ছে। এটা কিন্তু সাস্টেনেবল না। এখনো বিশেষ করে আমাদের মূল মার্কেট ইউরোপে এখনো 100% দোকানপাট এখনো খুলে নেই। দোকানপাট খুলেছে, কাস্টমার যাচ্ছে না। অনলাইনে সেলটা বেড়েছে, আমেরিকাতেও তাই। আপনার ফ্লোরিডা বলেন, ক্যালিফোর্নিয়া বলেন, মায়ামি বলেন, এইসব জায়গায় এখনো সাংঘাতিকভাবে স্প্রেড করে যাচ্ছে। যার জন্য আমরা টোটালি এখনো আশাবাদী ওইরকম হতে পারি না। আমাদের ঝুঁকির মধ্যে এগোতে হচ্ছে। বাংলাদেশে এখনো মানুষ মারা যাচ্ছে, ইনফেক্টেড হচ্ছে, তার মধ্যে কিন্তু আমরা ঘরে বসে থাকছি না। আমরা বেরিয়ে পড়েছি, আমরা কারখানা চালাচ্ছি, অফিস চালাচ্ছি, আমরা রিস্ক নিচ্ছি। এখন এর মধ্যে অর্থনীতিটাকে শুধুমাত্র ব্যবসায়ীদের পক্ষে এককভাবে এগিয়ে নিয়ে আসা সম্ভব না। অর্থ মন্ত্রণালয়ের আরো দায়িত্ব আছে। তারা যদি সামগ্রিকভাবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক আমাদের যে সাজেশন গুলো অ্যাকসেপ্ট করে, আমি মনে করি আমাদের সামনে অর্থনীতিটা আরো ভালো হবে। জনাব এগিয়ে আজাদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর শামসুল আলম আপনার কাছে ফিরতে চাই। রেমিটেন্স প্রসঙ্গে আমরা দেখলাম যে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে এবং করোনার সময় আসলে নানান দুশ্চিন্তার মধ্যে এটি আশার আলো দেখিয়েছে প্রবাসী থাকা শ্রমিকরা আমাদেরকে। জনাব আলম, এই রেমিটেন্স ধরে রাখার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ রয়েছে এবং সেটি আপনারা আসলে বিদেশে লোক পাঠানো বা দক্ষ করে শ্রমিক তৈরি করে বিদেশে লোক পাঠানো বা সেসব দেশের সাথে নতুন করে বিভিন্ন চুক্তি করা, এই সব জায়গা থেকে কি আমরা অগ্রসর হতে পারছি? একটা কথা বলি, আমরা যে একটা রেজিলিয়েন্ট জাতি, এবার কিন্তু সেটা আবারও প্রমাণ হলো।
ব্রাজিলিয়ান জাতি বলতে আমরা এই সক্রিয়তা অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পেয়েছি। কিছু সীমাবদ্ধতা তো থাকবে, এত বড় একটা আঘাত আসলো আমাদের মধ্যে। আমরা এই বছরও জুন পর্যন্ত 5.5 লক্ষ কিন্তু বিদেশে পাঠিয়েছি। এই তথ্যটা আমি জানি না, এটা ব্যাপকভাবে বলা হয় না, প্রচার হচ্ছে না। আবার 50,000 ফিরেও আসছে। তো ফিরে আসা যাওয়া এটা সবসময় ছিল, এবার হয়তো বেশি ফিরে এসছে। আমি রেমিটেন্সের ব্যাপারে আশাবাদী। দুর্বিপাক, দুর্যোগ বা উৎসবে আমার দেশে বেশি রেমিটেন্স আছে, কারণ বিদেশিরা তখন যেটুকুই সঞ্চয় থাকুক তারা মনে করে দেশে একটা দুর্বিপাক হচ্ছে, আত্মীয় স্বজনের টাকা পাঠানো দরকার, তারা পাঠায়, উৎসবে পাঠায়। তো এটি আমার ধারণা রেমিটেন্স অব্যাহত থাকবে। যে বিষয়টি এখন গুরুত্বপূর্ণ, আমি রেমিটেন্সের সঙ্গে রেমিটেন্স অর্থনীতিকে যথেষ্ট শান্তি দিয়েছে, বিশেষ গ্রামীণ অর্থনীতি। কৃষি যেমন আমাদেরকে যথেষ্ট শান্তি দিয়েছে, আশ্বস্তি দিয়েছে, রেমিটেন্সটা এবার আমাদেরকে যথেষ্ট আশ্বস্তি দিয়েছে। এটি অব্যাহত থাকবেন। অর্থনৈতিক কার্যক্রম আমরা পুনরায় চালিয়ে যাওয়ার সরকারি যথেষ্ট প্রচেষ্টা আপনারা দেখতেই পাচ্ছেন অভ্যন্তরীণভাবে। তবে আরেকটি বিষয় যেটি গুরুত্ব দেওয়া দরকার, সেটি হলো আমাদের কোভিড সার্টিফিকেশন, অর্থাৎ করোনা রিলেটেড যে ডিজিজ, এর বিষয়ে যে সে নেই। কারণ আমাদের পণ্য চলাচল চালু করতে হলে, ব্যবসা বাণিজ্যকে চালু করতে হলে, বৈদেশিক বাণিজ্যটা চালু করতে হবে। আমাদের ভারতের লোক যেতে পারছে না, অনেকের আমদানি এখনো আটকে আছে, তারা আনতে পারছে না। চীনে যেতে পারছে না, আমদানি করতে না। থাইল্যান্ডে যেতে পারছে না, ব্যবসায় যোগাযোগটা তো অনেক সময় যেতে হয়, কন্ট্যাক্ট করতে হয়। তো এই বিষয়টার জন্য আমি মনে করি জন চলাচল বৃদ্ধির জন্য আমাদের আন্তর্জাতিক পরিবহন, যেটা আমাদের বিমান বা অন্যান্য যেগুলো প্রাইভেট, অবশ্যই জনাব শামসুল আলম, আমরাও আশা করি আন্তর্জাতিক পরিবহনগুলো স্বাভাবিক হবে এবং ব্যবসা বাণিজ্যের যে গতি সেটি অব্যাহত থাকবে, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি পরের কোনো বীজ সংলাপে আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইভালির সৌজন্যে বীজ সংলাপ। আপনাদের সাথে ছিলাম আমি সুলতান আহমেদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবার যুক্ত হব আমরা। সে পর্যন্ত ভালো থাকুন।